মানুষের জন্যই পরিবার একটি নিরাপদ আশ্রয়স্থল। এবার পরিবারে দ্বন্দ্ব হবে, তাতে মানসিক চাপ হবে, সেই দ্বন্দ্ব নিরসন হবে এবং চাপের প্রশমন হবে। কিন্তু এমন যদি হয় সেই দ্বন্দ্ব এমন চরম জায়গায় চলে গেছে তাতে কোনো না কোনো অত্যন্ত নেতিবাচক কিছু রেজাল্টের দিকে এগিয়ে গেছে, তাহলে সেটি নিয়ে ভাবার প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে আমি নুজহাত-ই রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চাপ। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আমরা নিয়ে এসেছি মনজিয়া মুশতাককে। তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। তোমাকে স্বাগতম মনজিয়া আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। কেমন আছো? ভালো আছি, এই তো চলছে। আচ্ছা, যে পরিবারের কথা বলছিলাম এবং পারিবারিক দ্বন্দ্বের কথা বলছিলাম, আসলে প্রত্যেকটি পরিবারে আসলে নানান রকম দ্বন্দ্ব হয় এবং বিভিন্ন ডাইমেনশনে এই দ্বন্দ্বগুলো হয়। কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, কখনো কখনো বাবা মায়ের সাথে সন্তানের দ্বন্দ্ব, কখনো কখনো ভাই বোনের মাঝে দ্বন্দ্ব, কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছে তাদের সাথে দ্বন্দ্ব। এরকম নানান রকমের দ্বন্দ্ব হতে থাকে। তোমার কাছে একটু কারণ জানতে চাই যে এই যে দ্বন্দ্ব হয় তার মূল কারণটা কি? ওকে আপু, যেটা আপনি প্রথমে বললেন যে দ্বন্দ্ব হয়, হ্যাঁ, দ্বন্দ্ব হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কোনো কোনো ক্ষেত্রে মনোবিদরা বলে থাকেন যে যখন আমাদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে তখন কিন্তু আমরা অনেক সময় অনেক না বলা কথা বলে দিচ্ছি, যেটা হয়তো অনেক সময় আরেকটা মানুষকে বুঝতেও হেল্প করছে আমার ভিতরে কি হচ্ছে। সো সব সময় না, মাঝে মাঝে দ্বন্দ্বটা কিন্তু আমাদের জন্য হেল্পফুল হয়। কিন্তু এটা যখন আসলে অনেকটা দিন ধরে হচ্ছে তখন এটা কিন্তু আসলে কারোরই মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য হেল্পফুল হচ্ছে না। তো আপু যেটা বলছিলেন যে দ্বন্দ্বের আসলে কারণটা কি, প্রথম যেটা আমার কাছে মনে হয় এই যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনা যে আলাদা হতে পারে, এটাই আমরা অনেক সময় মেনে নিতে পারি না। একই পরিবারে থেকে দুই ভাই বোনের ভিতরেও যে আলাদা চিন্তা ভাবনা তৈরি হতে পারে, একজনের বিশ্বাস, একজনের জীবনের দর্শন সব কিছুই যে আলাদা হতে পারে সেটা মেনে নিতে পারি না। খুব কমনলি আমরা দেখি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একজন আরেকজনকে পরিবর্তন করতে চায়, আমি যেমন ঠিক সেভাবে আমার পার্টনারকে দেখতে চাচ্ছি। তখন কিন্তু কি হচ্ছে, আমি পার্টনারের সেই সত্তাটাকে পরিবর্তন করে ফেলতে চাচ্ছি। এভাবে আমি যেভাবে চিন্তা করি তুমি সেভাবে চিন্তা করবে, অনেক কিছুতে আমরা বাধা দিচ্ছি, যেটা হয়তো তার স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না, সেই জায়গাগুলোতে তাকে আমি বাধা দিচ্ছি। তো হচ্ছে কি, তখন যে মানুষটার পুরো সত্তাটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার কিন্তু ভালো লাগার কথা না। অনেকে আছে যে এই জিনিসগুলো হয়তো ইনিশিয়ালি মেনে নিচ্ছে যে ঠিক আছে, আমি স্বামী স্ত্রীর কথাই যদি বলি যে ঠিক আছে আমার হাজব্যান্ড বা ওয়াইফ চাচ্ছে না, আমি করব না, কিন্তু পুরো সত্তাটা কিন্তু আসলে পরিবর্তন করা সম্ভব না। ভিতরে কিন্তু কষ্টগুলো জমে যায় এবং একটা সময়কে অনেক বড় একটা দ্বন্দ্ব হিসেবে দেখা দেয়। এবং প্রথম লেয়ারে যদি বলি সেটা হয়তো একটা বাসার ভিতরে ঝগড়া হচ্ছে, চারপাশে আমরা বাসার ভিতরে মানুষরা জানতে পারছি, তার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে এটা নিয়ে হয়তো পরিবারে এক্সটেন্ডেড ফ্যামিলিতে হয়তো বাবা মার সাথে, প্রতিবেশীদের সাথে কথা হচ্ছে। এবং কখনো কখনো দ্বন্দ্বের যেটা বললেন সমাধানটা যদি না করে আসলে কোথায় হচ্ছে, তখন কিন্তু এটা মারধর, নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা, অন্যকে ক্ষতি করা, এই ধরনের যেটা যে থার্ড ডিগ্রি, যে একটা এক্সট্রিম লেভেলের ইয়েতে চলে যাচ্ছে, পরিণতিতে চলে যাচ্ছে। তো প্রথমেই বলবো যে অ্যাকসেপ্টেন্স, যে আমরা যে প্রত্যেকটা মানুষ আলাদা, এটা আমরা মেনে নিতে পারি না। এখানেই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় প্রথম মানে দ্বন্দ্বের জায়গাটা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কিছু কি বলে যে প্রত্যেকটা পরিবারে কিছু নিয়ম থাকে, হ্যাঁ, তো সেই নিয়মটা সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হতে থাকে। সেই চেঞ্জগুলোকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না। ফর এক্সাম্পল, এখন ডিজিটাল ওয়ার্ল্ড, এখন চারপাশে অনেক কিছুই, আমরা যদি বলি বাবা মার সাথে সন্তানের সম্পর্কের জায়গায়, সন্তানদের ওয়ার্ল্ডটা কিন্তু এই জেনারেশনে অনেক থাকে না, বিস্তৃত। সেখানে বাবা মা তারা যেভাবে বড় হয়েছেন তাদের স্টাইলে সন্তানকে হয়তো লালন পালন করতে যাচ্ছেন।
সো তখন দেখা যাচ্ছে যে এই যে পরিবর্তিত সমাজ, পরিবর্তিত পৃথিবী, এটার সাথে যখন আমি মানিয়ে নিতে পারছি না, তখনই আমার নিজের সাথে নিজে দ্বন্দ্ব হচ্ছে নিজের ভিতরে, এবং অন্যদের সাথেও কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। খুব সাম্প্রতিক কিছু উদাহরণ আসলে আমাদের সামনে এসেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। যেটা আমি শুরুতেই বলছিলাম যে দ্বন্দ্ব যখন খুব চরম হয়ে যায় সেটার পরিণতি অনেক ভয়ঙ্কর হতে পারে। তুমি বলেছো যে সেখানে অনেক সময় আত্মহত্যার মতো ঘটনা ঘটে, সেরকম একটি ঘটনা কিন্তু আমরা উইটনেস করেছি খুব অল্প দিনের মাঝে, এবং একজন মানে সরকারি কর্মকর্তার কাছ থেকে সেরকম একটা আচরণ এসেছে যেটি একদম ওই পরিবারের জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল। এবং তিনি যে সুইসাইডের ঘটনাটি ঘটিয়েছেন তাতে আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আসলে এই আলোচনাটি আনলাম, যদিও এটি ওই পরিবারের জন্য অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। তারপরও একটি ঘটনা আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো সেই শিক্ষা থেকে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি। সেখানে পরিবারটি যেমন এফেক্টেড হয়েছে, এবং তুমি যেটি বললে যে আমার ভেতরে কি চলছিল সেটি যদি তিনি আসলে কমিউনিকেট করতে পারতেন তাহলে হয়তো রেজাল্টটি ভিন্ন হতে পারত। চমৎকার একটা জায়গা নিয়ে এসেছেন, কারণ এই ঘটনা এবং আরও কিছু বেশ কিছু এই সময়কার ঘটনা ঘটেছে যেটা আসলেই ভাবিয়ে তুলছে আমাদেরকে। যেমন একটা শুনেছি যে ছোট একটা মানে মাছকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, যেখানে হাজবেন্ড রাগ হয়ে ওয়াইফকে মানে মারধর করতে করতে মেরেই ফেললেন। তার মানে তার ভিতরে আমাদের ভিতরে এখন অনেক বেশি এই যে মনের যত্ন আমরা নিচ্ছি না, আমাদের কি হচ্ছে, আমাদের ভিতরে কিন্তু অনেক বেশি রাগ, ক্ষোভ, আক্রোশ এগুলো জমে যাচ্ছে। তো একটা ছোট বিষয় আমি কিন্তু যেটা হচ্ছে যে আমি অনেক বেশি আমার অ্যাঙ্গারটাকে এক্সপ্রেস করে ফেলছি। আপনি যে ঘটনাটা বলেন সেটা আসলে অনেক মর্মান্তিক, কিন্তু এখানে যদি দেখি অনেক সময় ওনার কথা বলছি না, অনেক সময় দেখা যায় যে ছোটবেলা থেকে যখন সন্তানকে তার মনের কথাগুলো বলতে আমরা যখন অনুমতি বা পারমিশনটা দেই না, যে তোমার কেমন লাগছে, তোমার খারাপ লাগছে কিনা, তখন কি হয় সেই সন্তানটা কিন্তু বা ভালো ছেলে, লক্ষ্মী ছেলেরা কাঁদে না, লক্ষ্মী মেয়েরা কাঁদে না, তুমি না লক্ষ্মী, তুমি না ভদ্র, তখন সেই ভদ্র ছেলে বা লক্ষ্মী ছেলে হবার জন্য আমরা কিন্তু ভিতরে অনেক বেশি আমাদের আবেগগুলোকে চেপে রাখে। এবং গবেষণাও কিন্তু দেখা গেছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আত্মহত্যা করার মানে প্রবণতা বেশি, মেয়েদের ক্ষেত্রে আত্মহত্যা করার অ্যাটেম্পটা বেশি থাকে, কিন্তু করে ফেলেছে সেটার থেকে গবেষণায় ছেলেদেরকে বেশি দেখা যায়। এটার রিজন হিসেবে দেখা গেছে ছোটবেলা থেকে কালচারালি কিন্তু আমরা ছেলেদেরকে আবেগ প্রকাশ করতে দিই না। এটা নিয়ে আমরা অনেক কথা বলি, যেটা আসলে এখন কিন্তু আমরা ফলাফল আমাদের দেশেই দেখতে পাচ্ছি। এই যে তার ভিতরে এত কষ্ট ছিল, হতেই পারে তার হয়তো মা এবং স্ত্রী দুজনকেই কিছু বলার ছিল, যেটা উনি বলতে পারেননি। উনি কিভাবে বলবেন? আমাদের কাছে অনেক ক্লায়েন্ট কিন্তু এসে বলেন, ছেলে হোক মেয়ে হোক, ও আমাকে এভাবে কষ্ট দিচ্ছে কিন্তু আমি আসলে বলতে পারি না, যদিও কষ্ট পায়, ওর কষ্টের জন্য আমি জিনিসটা স্যাক্রিফাইস করছি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি কষ্ট পাচ্ছি। এবং এই যে কষ্টগুলো জমছে, একটা বোতলে, একটা গ্লাসে যেমন পানি জমতে জমতে এক ফোঁটা পানি পড়লেই কিন্তু পুরো গ্লাসের পানিটা পড়ে যায়, ঠিক তেমনি একটা মানুষের ভিতরে যখন জমছে কষ্টগুলো, সে তার মাকে বলতে পারছে না, তার ওয়াইফকেও বলতে পারছে না বা বোঝাতে পারছে না। এবং তখন দেখা যাচ্ছে আমাদের সোসাইটিতে অনেক বেশি গিল্টে আমরা দিয়ে দিই, হ্যাঁ, অপরাধ বোধ, তুমি ওয়াইফের এটা করনি তাহলে তুমি ভালো হাজবেন্ড না বা ভালো ওয়াইফ না, তুমি মার কথা শুনলে না তাহলে তো তুমি ভালো সন্তান না। সো এই অপরাধ বোধটা কিন্তু বড় হবার পরেও আমরা নিয়ে বেড়াই। সো তখন যেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা নিয়ে বেড়াই তা না, আমাদের দেওয়াও হয়, আমাদের ওইটাই ছোটবেলা থেকে দেয়া হয়, এবং এটা বড় হয়েও দেওয়া হয়, হ্যাঁ বড় হয়ে দেওয়া হয়, ট্রু। তো পরবর্তীতে আমার নিজের মাথায় কিন্তু একটা রেকর্ডারের মতো বাজতে থাকে। আমি যখন কোনো একটা কিছু বলছি, ফর এক্সাম্পল প্যারেন্টসকে, যে না এটা আমার ভালো লাগছে না বা আমি এভাবে করতে চাইছি না, তখন সাথে সাথে কিন্তু আমার ওই অপরাধ বোধ যেই সেলফটা ফিল করছে, ও বলছে তুমি এটা কেন বললা, এটা বলা কিন্তু ঠিক হয়নি। সো কন্টিনিউয়াসলি কিন্তু ভিতরে একটা দ্বন্দ্ব, দুটো সত্তার দ্বন্দ্ব চলতে থাকে, একটা সত্তা চায় আর একটা সত্তা চাচ্ছে না।
সো এই দ্বন্দ্বগুলো নিয়ে যখন আমি জমিয়ে রাখছি, একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটার একটা আউটবার্স্ট হবে। সেটা হয় তখন আমরা অন্যের উপরে করছি অথবা নিজেকে ক্ষতি করছি, যেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখতেই পেলাম। আমরা এটা নিয়ে আরো একটু ডিটেইলে আলাপ করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা চমৎকার আলোচনায় ছিলাম, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ এই বিষয়ের উপর মনজিয়া মুশতাকের সাথে। মনজিয়া, ঠিক যেখানটায় ছিলাম, আমরা যদি এই উদাহরণটা আসলে আমাদেরকে অনেক মেসেজ দিয়ে গেছে, এই উদাহরণটার ভেতরে আরেকটু থাকি যে এই যে মায়ের সাথে সম্পর্ক, ওয়াইফের সাথে সম্পর্ক, এখানে যে একটা ব্যালেন্স করবার ব্যাপার ছিল, সেই জায়গাটায় আসলে যে দ্বন্দ্বের কথা তুমি বললে, সেই দ্বন্দ্বটা সেখানে খুব ভূমিকা রেখেছে। তো এখানটাতে অ্যাকচুয়ালি মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে, সেটা তো একটা খুব মধুর ব্যাপার, তাই না? আবার তার স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে, সেটাও খুব স্বাভাবিক, এবং এটাই সুইটনেস। এইভাবেই মানুষের পরিবার ধীরে ধীরে বড় হয়। এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়? আমরা পার্টিকুলার এই কেসটাকে ধরে এই কেসেই বলছি এমনটা না, ইন জেনারেল এটা কিন্তু ঘরে ঘরে এই উদাহরণ আছে যে একটা বিয়ের পরে যখন মানে একসাথে থাকতে শুরু করেছে, এটা যে শুধু ওয়াইফের সাথে মায়ের ব্যালেন্স করার ব্যাপার তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটির সাথে তার পরিবারের, তার মা বাবা এমন একটা সম্পর্ক আছে যেখানে সে ওই বাসা থেকে নিজেকে আলগা করে এনেও ওখান থেকে আলাদা হতে পারছে না। হ্যাঁ, সেইখানেও কিন্তু একটা প্রবলেম থেকে যায়। সেখানেও কিন্তু আসে যে বাপের বাড়ির প্রতি অনেক বেশি টান, সব কথা বাপের বাড়িতে গিয়ে বলছে। তো এই জায়গাগুলোও কিন্তু আসে। তো ব্যাপারটা কিন্তু কমন একদম। এবং এই যে লাস্টে যে পয়েন্টটা বলেন, এটা কিন্তু খুবই, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটাকে অনেক সময় এড়িয়ে যাই। যেটা হয় যে এটা শুধু যে ছেলের পরিবার থেকেও হচ্ছে সেটা না, মেয়ের পরিবার থেকেও হচ্ছে। যদি মেয়ের পরিবার থেকে বলি, অনেক সময় হয় যে মেয়ের মা বা বাবা বা ফ্যামিলি মেম্বাররা তাদের বাসায় বসে বসে ডিসাইড করে তার মেয়ের সংসারটা কিভাবে চলবে। সো মেয়ে তার হাজব্যান্ডের সাথে কি হচ্ছে, এখন বিয়ের পরে কিন্তু আপনি এবং আপনার হাজব্যান্ড একটা ইউনিট, আবার আপনার শ্বশুরবাড়ি আলাদা একটা ইউনিট। তো আপনার শ্বশুরবাড়িতে হ্যাঁ, যখন জিনিসগুলো এমন হচ্ছে যে আপনাকে সেটা শারীরিক নির্যাতনের দিকে চলে যাচ্ছে, কোনো প্রকার অ্যাবিউসের দিকে চলে যাচ্ছে, অবশ্যই আপনি আপনার পরিবারকে ইনভলভ করবেন। কিন্তু ছোট ছোট বিষয় যা হচ্ছে সব কিছু আপনি অনেক সময় মেয়েরা মায়ের সাথে শেয়ার করছে, মা বলে দিচ্ছে তুই এইভাবে কর ওইভাবে কর। অনেক সময় বাবা মা বাংলাদেশে থাকছেন, মেয়ে হয়তো বিদেশে হাজব্যান্ডের সাথে, সেখানে কিন্তু ইনলজরা নেই, হাজব্যান্ডের সাথে হয়তো সম্পর্ক মানে সংসার করছেন, এখান থেকে মা ডিসাইড করে দিচ্ছেন। এখন আপনি বাংলাদেশে বসে আলাদা একটা জায়গায় বসে কিভাবে ডিসাইড করতে পারেন আপনার মেয়ের সংসারে কি হবে। সো যেটা হয়, মেয়েটা কিন্তু চিন্তা করার শক্তি বা তার প্রবলেম করার যে ওয়ে, সেটা কিন্তু সে প্রবলেম সলভ করার করতে শিখছে না। এবং প্রত্যেকটা সম্পর্কের ধরন আলাদা। আপনার সাথে আপনার হাজব্যান্ডের যেভাবে আপনি কমিউনিকেট করেছেন, ধরেন আপনি হয়তো মন খারাপ করে চুপ করে বসেছিলেন, এটাতে আপনার হাজব্যান্ড আপনার সাথে কমিউনিকেট করেছে, বাট এটা হয়তো আপনার মেয়ে বা মেয়ের হাজব্যান্ডের ক্ষেত্রে হবে না। সো তাকে তার মতো করে প্রবলেমগুলো ডিল করতে দেওয়ার জন্য এই সচেতনতাটা ইম্পর্টেন্ট, যে এটা তোমার ফ্যামিলির বিষয়, তুমি তোমার মতো করে, হ্যাঁ যখন কষ্ট শেয়ার করছে সেই কষ্টটার সাথে আমরা থাকতে পারি, যে বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তোমার এই জায়গাগুলো, অ্যাট দ্য সেম টাইম তুমি ভেবে দেখো যে এই জিনিসটা কিভাবে রিজলভ করা যায়। বাট আমরা অনেক সময় বসে বসে পুরোপুরি ডিসাইড করি, মনিটর করি আমার মেয়ের সংসারটা কিভাবে চলছে, এইটা কিন্তু আনহেলদি। এবং এই জায়গাটায় বাউন্ডারিটা ক্রস করতে দিচ্ছি কিন্তু মেয়ে কিন্তু অ্যালাউ করছি যে মা তুমি আসো বা ফ্যামিলি তুমি আসো, আমার প্রবলেমগুলো সলভ করে দাও। একটু দ্বিমত এখানটাতে আমি বলতে চাই মনজিয়া, সবসময় যে মেয়ে অ্যালাউ করে সব সময় তা না। ওই জায়গাটাতে বাবা মায়েরাও কিন্তু এই বাউন্ডারিটা আসলে শুরু থেকে অনেক ক্ষেত্রেই বোঝেন না যে কতটুকু আসলে যাওয়া উচিত। এই জায়গাটা দুই পক্ষেরই সচেতনতার দরকার আছে। অবশ্যই আছে, এটাই বলছিলাম যে এই জায়গাটাতে আসলে অ্যালাউটা কে করছে, আনকনসিয়াসলি, অবচেতন মনে মেয়েই তো করছে। ডেফিনেটলি।
সো ওই কিন্তু ওখান জায়গা থেকে ওই যে যখন চাপটা আসতে থাকে হ্যাঁ। তখন মেয়ের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। সেটাও কারণ বাবা মা বলা। তো একটা পেডেস্টালে আছে, সেখান থেকে তাদেরকে নামাতে পারবে না। আমি যেমন যখন আলাদা বাসায় গেলাম তখন যেটা হয়েছে যে আমি যদি আমার এক্সাম্পলই দেই যে আমার আম্মুর জায়গা থেকে বা থাকে না যে তার মেয়ের বাসা, সে হয়তো একটু খোঁজ নিচ্ছে, তার ইন্টেনশন কিন্তু ভুল না, সে কিন্তু চাইছে যে তার মেয়ের সংসার ঠিক মতো চলছে কিনা। সো ওই জায়গাটাতে রিপিটেডলি অবভিয়াসলি তাকে মুখে বলে ইয়ে করে হবে না, রেসপেক্টফুলি সেই জায়গাটাতে অনেক কিছু শেয়ার না করে, হ্যাঁ আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটাতে সচেতনতার সাথে আমাকে বাউন্ডারি দিতে হয়েছে। আমার মা চাইতো ফর এক্সাম্পল আমি রান্না করে পাঠাই, তো তখন আমি বলতাম যে আম্মু তুমি যদি রান্না করে পাঠাও আমার কিন্তু রান্না করার দক্ষতাটা তৈরি হবে না। এটা তো শুধু এই বাসা না, আমাকে যে কোনো, আমি যদি দেশের বাইরেও যাই, যেখানেই যাই, আমাকে তো রান্নাটা শেখা একটা স্কিল, সবারই দরকার কম বেশি। সো এরকম অনেক কিছু, আচ্ছা তোমার করার দরকার নেই আমি করে দিচ্ছি, তখন আমি বলেছি যে তুমি করো না আমি করি, তাহলে আমার শেখা হবে। তো এভাবে করে বাউন্ডারিগুলো যদি মেয়ে আছে যে সে যদি তৈরি করি সচেতনতার সাথে, এটা কিন্তু বাবা মাকেও হার্ট করা হচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যামিলির প্রাইভেসিটাও রক্ষা হচ্ছে। আরেকটা হচ্ছে ছেলের ক্ষেত্রে যদি বলি, এটা আরও বেশি কমনলি পাই যে একজন মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে আমরা অনেক প্রত্যাশা নিয়ে বসি, কিন্তু এই মেয়েটার কাছে কিন্তু পুরো বাসাটা নতুন। হ্যাঁ, তাকে কিন্তু আমরা বলি যে 6 মাস থেকে 1 বছর, মানে যদিও টাইম লাইন নাই এরকম, তারপর একটু দেয়া দরকার যে একটু অ্যাডজাস্ট করতে, সব কিছুই কিন্তু আলাদা। কিন্তু দেখা যায় যে আমরা অনেক বেশি এক্সপেক্ট করি এসেই ও রান্না করবে, এসেই ও ঘর গুছাবে। আর যেটা বলছিলাম এখনকার ওয়ার্ল্ড কিন্তু ডিফারেন্ট, এখনকার অনেক কিছুই ডিফারেন্ট। সো এই পরিবর্তিত যে পরিবেশ, পারিবারিক যে নিয়ম, সেগুলোর সাথে কিন্তু আমরা অনেক সময় শাশুড়িরা মানিয়ে নিতে চাই না। বউ কেন জব করবে, আচ্ছা জব করে আসার পরে কেন রান্না করবে না, বউয়ের হাতে রান্না খেতে হবে, তো ঘরগুলো নিজেকেই গুছাতে হবে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে যদি আমরা শান্তি চাই নিজের এবং অন্যের, তাহলে কিন্তু আমরা একটু নেগোসিয়েশনে আসতে পারি। অনেক সময় আমরা রেশ ধরে থাকি যে না বউকেই করতে হবে, আবার অনেক সময় ওয়াইফের দিক থেকেও থাকে যে হাজব্যান্ডের সাথে, মানে আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড, ওকে আর কারোর সাথেই আমি মিশতে দিব না, সেটাও কিন্তু না, কেউ কারো প্রপার্টি না, হাজব্যান্ডও কারো প্রপার্টি না, ওয়াইফও কারো প্রপার্টি না, আমরা কেউ কারো প্রপার্টি না, আমরা ইন্ডিভিজুয়াল। আবার পাশাপাশি কখনো কখনো আমাদের একজন একজনের সাপোর্টের প্রয়োজন হতে পারে। সো অনেক সময় দেখা যায় যে মায়েরা বাবারা ইনলসদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের হয়তো এখনকার মডার্ন যুগে হয়তো তারা একটু ডিনারে যাচ্ছে, অনেক সময় বলতে শোনা যায় আমাদের সময় তো এগুলো করিনি। সো এই যে চেঞ্জগুলো আসছে ধারায়, এগুলোর সাথে কিন্তু মানিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট। যখন আমরা শ্রদ্ধাপূর্ণ আচরণ না করি তখনই কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয় এবং সেই দ্বন্দ্ব জমতে থাকে। আমাদের মানে আরও আলোচনার আছে, আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে কথা হচ্ছে। দর্শক আরও আলোচনা করব আমরা, সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে মনজিয়া মুশতাকের সাথে পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ নিয়ে। মনজিয়া, যেখানটায় ছিলাম যে এই যে যখন আমরা পরিবারে একে অন্যের মতের প্রতি বা একে অন্যের যে ভ্যালু সিস্টেম, বাংলায় কি বলছে এটাকে, ভ্যালু সিস্টেম মানে হচ্ছে মূল্যবোধ, হ্যাঁ পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, এটার প্রতি যে আমরা যখন শ্রদ্ধাপূর্ণ থাকতে পারি না তখনই অ্যাকচুয়ালি দ্বন্দ্ব তৈরি হয়, যেটা আমরা শুরু থেকে বলছিলাম, মেনে নিতে পারছি না বা প্রত্যাশা থেকে, এবং সেই দ্বন্দ্ব আমরা যদি প্রসেস না করি তাহলে জমতে থাকে। তো এই যে দ্বন্দ্ব হতে থাকে এটার বহিঃপ্রকাশ কিভাবে হয়? যেমন একটা যদি বলি যে আমাদের ভিতরে অবশ্যই অনেক দ্বন্দ্ব হতে থাকে, অনেক কষ্ট জমে যায়, এবং অনেক কষ্ট জমে গেলে এক একজন এক একভাবে, অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় নেতিবাচক ওয়েতে কিন্তু এটাকে তখন প্রকাশ করছে, হ্যাঁ, বা এটার সাথে কোপ করছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন আমি যদি বলি যে আমি শিশুদের ক্ষেত্রে যদি বলি, বাবা মার ভিতরে কনস্ট্যান্টলি যখন ঝগড়া দেখছে ছোটবেলা থেকে, ওরা কিন্তু অনেক সময় বলে যে রাতের বেলা এত জোরে চিৎকার হচ্ছে, ওরা ভয় পাচ্ছে এবং ভয় থেকে কিন্তু ট্রমা হয়ে যাচ্ছে, এবং ট্রমার কারণে দেখা যাচ্ছে ওদের ভিতরে কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দেয়,
স্কিজোফ্রেনিয়া হয়, তারপরে বাইপোলার মুড ডিসঅর্ডার, অনেক কিছুই হতে পারে। এটা হচ্ছে অনেকে হচ্ছে ড্রাগসের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে বয়সন্ধিকালের যারা ছেলে মেয়ে আছে, আমি যেহেতু তাদেরকে নিয়ে বেশি কাজ করি, আমি দেখেছি যে তারা অনেক বেশি ড্রাগসের দিকে চলে যায় এবং এখন অনেক বেশি এই পরিমাণটা। তো এইটা আমার কাছে মনে হয় যে দিস ইজ সামথিং, এটা নিয়ে আমাদের সবার সচেতন হওয়া দরকার। কারণ বাসাতে যখন শান্তি পাচ্ছে না, তখনই কিন্তু ছেলেমেয়েরা, সন্তানরা বা পরিবারের যার কথাই বলি, সে কিন্তু বাসার বাইরে সময় কাটাচ্ছে। বাসার বাইরে যখন সময় কাটাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে সঙ্গটা খারাপ হচ্ছে, সেটা বয়সন্ধিকালের হোক, সেটা প্রাপ্তবয়স্ক হোক। অনেক সময় পরকীয়ায় অনেকে জড়িয়ে যাচ্ছে, কারণ হয়তো বাসায় গেলেই মনে হচ্ছে এখানে দ্বন্দ্ব হবে, সেটা হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, দুজনের ক্ষেত্রেই এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে এটা তার কাজে ফোকাস করতে, মনোযোগ দিতে, কনসেন্ট্রেশন রাখতে একটা ইম্প্যাক্ট ফেলছে নিজের ভিতরে যেমন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আমার অস্বস্তি হচ্ছে। আমি একটুতেই রেগে যাচ্ছি, আমি একটুতেই হয়তো আমার কলিগদের সাথে ঝগড়া করছি, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হচ্ছে, সম্পর্কে ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবং এই যে কনস্ট্যান্টলি যখন এই পারিবারিক চাপের ভিতর দিয়ে আমি যাচ্ছি, এটা কিন্তু একটা সময় গিয়ে আমার শারীরিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে। ব্লাড প্রেশার ডেভেলপ করে কনস্ট্যান্টলি। আপনি যখন টেনশনের ভিতর দিয়ে যাচ্ছেন, ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছেন, এখন ডিপ্রেশন অনেক বেশি, এবং ডিপ্রেশনের কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের যে আত্মহত্যা করার প্রবণতা অনেক বেড়ে গেছে, অন্যকে ক্ষতি করা। এবং আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, অনেক থাকে না যে কি বলে এটাকে, যে অনেক সন্তান বাবা মাকে খুন করছেন। এই যে সাইকোটিক ডিসঅর্ডারগুলো, মানসিক অসুস্থতা, এগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কারণ পরিবারের ভিতরেই যখন অশান্তিটা থাকছে, সেই অশান্তিটা ভিতরেও থাকছে, এবং সেটাকে যখন আমি একা তো মানে অনেক সময় হয় ক্লায়েন্টরা কাউন্সিলিংয়ে আসছেন, কিন্তু দিন শেষে বাসায় গিয়ে তো পরিবারে সেইটাই দেখতে পাচ্ছে। তো পরিবেশটা যদি চেঞ্জ না হয়, অনেক সময় আমরা ফ্যামিলি থেরাপির কথা বলি, যে সবাইকে নিয়ে বসা, কারণ সবার সচেতনতাটা ইম্পর্টেন্ট। সো বাসায় গিয়ে আবার সেম জিনিসটা দেখছে, তখন কিন্তু আসলে পরিবর্তনটা সে কতক্ষণ আসলে ধরে রাখতে পারে। তো এই ধরনের আসলে নানা ধরনের ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, এবং সবারই আসলে এখানে হেল্পের খুব দরকার আছে। তো তুমি শুরুতে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো এনেছিলে, আমি একটু সেটা সূত্র ধরে আসতে চাই। এই যে বাউন্ডারি সেটিং এর কথা তুমি বলেছো, যে প্রত্যেকটা সম্পর্কের বাউন্ডারি আছে, যে কে কখন কতটুকু ক্রস করব। এই বাউন্ডারি বলতে আসলে কি বোঝাচ্ছি, সেটা যদি একটা এক্স্যাক্ট দিয়ে বলো। বাউন্ডারি বলতে বোঝাচ্ছে যে যেমন কিছু কিছু কথা থাকবে যেটা সারা জীবন আমার ভিতরে থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা, ও আমার হাজব্যান্ড হচ্ছে, ও আমার ওয়াইফ হচ্ছে, মানে আমার পাস্টের সব বলে দিতে হবে। বিষয়টা কিন্তু তেমনটা না। যে জিনিসগুলো সিগনিফিক্যান্ট অতীতের, যেটার বর্তমানে প্রভাব থাকতে পারে, সেরকম বিষয়গুলো হয়তো আমরা আমার হাজব্যান্ড বলি, ওয়াইফ বলি, পার্টনার বলি, বা কাছের মানুষের সাথে শেয়ার করতে পারি। সো বাউন্ডারি বলতে বোঝাচ্ছি, একটা হচ্ছে আমার সাথে আমার বাউন্ডারি, যে আমি কতটুকু অন্যের সাথে শেয়ার করব। আরেকটা হচ্ছে যে কিছু মানুষ আমার সার্কেলে থাকবে, 2-1 মানুষ যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি, যারা হয়তো আমাকে জাজ করবে না, বা আমাকে আমার কথাগুলো গোপনীয়তা রেখে আমার কথাগুলো শুনবে, বুঝবে, এরকম। তারপরের লেয়ারে আমি কিছু মানুষকে রাখবো যাদের সাথে হয়তো আমার সম্পর্ক আছে। কিছু মানুষ থাকবে যাদের সাথে দুর্ব্যবহারের দরকার নেই, বাট আমি আমার পার্সোনাল লাইফে সব শেয়ার করবো না। আপু যেটা বলছিলেন যে আমরা কিন্তু মায়ের বাড়ি, বাপের বাড়ি, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, প্রতিবেশী, হ্যাঁ, আবার অনেকে হাজব্যান্ড বা ওয়াইফের অফিসে ফোন করছে, কলিগের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে। সো এগুলো বাউন্ডারি ক্রসিং বিহেভিয়ার। সো এই ধরনের বিহেভিয়ার যখন হচ্ছে, তখন সেটাকে অ্যাড্রেস করাটা ইম্পর্টেন্ট। কি করা উচিত? হ্যাঁ, সেটাই আসছি, যে প্রথমে সচেতন হওয়া যে আমার বাউন্ডারিটা কতটুকু, এবং আমি অন্যের বাউন্ডারিতে কতটুকু ঢুকতে পারি। সেই আমাদের বাংলাদেশে কিন্তু বাউন্ডারি সচেতন, মানে সীমারেখার সচেতনতাটা নেই, বিশেষ করে যখন আমরা অন্যেরটায় ঢুকছি। সো সেই জায়গাটাতে আপনি যদি সচেতন থাকেন, আপনি কিন্তু সেই জায়গাটা অ্যাড্রেস করতে পারেন, যে এটা আমার মনে হয় আমার আর আমার পার্টনারের ইস্যু, এটা নিয়ে আমরা ডিল করি। হয়তো আপনাকে
কেউ এসে বলছে যে তোমার হাজব্যান্ড তো এরকম বললো, বা তোমার শাশুড়ি তো বললো যে এরকম এরকম হচ্ছে, ও আমার শাশুড়ি বলেছে আপনার কাছে, আচ্ছা আপনি জানেন উনি কি করেছে? দরকার নেই, কারণ ওনাকে বলার ফলে কি আপনার পরিবারের শান্তিটা ফিরে আসবে? আসবে না। সো তাকে জানালে আসলে যেটা হচ্ছে আপনার শক্তিটা ক্ষয় হচ্ছে মানসিক। রাদার তাকে বলা যেতে পারে কিনা যে এটা আমাদের পারিবারিক বিষয়, এটা আমরা আমাদের মতো করে ডিল করব, অথবা আপনি আমাকে শেয়ার করছেন সেটার উদ্দেশ্যটা কি একটু যদি বলেন, বা কি কারণে আমার সাথে শেয়ার করছেন, তাকে এক্সপ্লেন না করা। আপনি 2-1 জন মানুষ থাকবে যাদের কাছে আপনি হয়তো এক্সপ্লেন করতে চান, অ্যাকাউন্টেবল যে এই বিষয়টা হলে, সো তাদের কাছে শেয়ার করা। আরেকটা হচ্ছে আমি যদি বলি প্যারেন্টস হিসেবে, মানে এখানে একটু যদি আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে যার সাথে ইস্যু হচ্ছে তারই সাথে আসলে কথা বলা, তার সাথে ডাইরেক্টলি সেই বিষয়ে কমিউনিকেশন করা, জানতে চাইলে ক্ল্যারিফিকেশন চাইলে তারই সাথে করা, অন্যের সাথে মিডিয়া হয়ে যাতে না হয়। এবং যদি কেউ এসে বলে জানো তোমার সম্পর্কে এইটা বলেছে অমুক, তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যদি আপনার মনে হয় এই কথাটা আপনাকে খারাপ লাগাচ্ছে, একটা হচ্ছে যে বলেছে ওনার কাছ থেকে ফার্দার মানে ওনাকে যদি আপনি তার নামেও বদনাম বলা শুরু করেন, এটা তো আসলে কোনো সলিউশন দিচ্ছে না। সো সে কিন্তু বারবার করে আপনার কাছে এসে কিছু ইনফরমেশন বলবে, আরেকটা মানুষ যে বলেছে তার কাছে গিয়ে বলবে। সো সেই বাউন্ডারিতে ঢুকতে না দেয়, ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ শেয়ার করার জন্য। সো পরবর্তীতে কিন্তু শেয়ার আপনার কাছে এসে বলবে না, কারণ ইনফরমেশনটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, সো এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে যদি কখনো মনে হয় কেউ বাউন্ডারি ক্রস করছে, সেই জায়গাটাতে একটু জাস্ট বলা যে সে হয়তো মানবে না, দ্বন্দ্ব হবে, যেটা প্রথমেই বলছিলাম দ্বন্দ্ব যে সবসময় খারাপ তা কিন্তু না। হ্যাঁ, দ্বন্দ্ব আমাদেরকে অনেক কিছু শেখায়ও। তো বলা যে এটা আমার আর ওর বিষয়, এটা নিয়ে আমরা দুজন একটু কথা বলি, আমার মনে হয় যে এটা আপনাদের মানে শ্রদ্ধা ভরে বলা যে এটাতে আপনাদের মতামত এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, বা কেউ হয়তো অ্যাডভাইস দিতে আসলো ফ্যামিলির, আচ্ছা তোর হাজব্যান্ডের ভিতরে এটা চলছে, এটা তখন তাদেরকে বলা যে এটা ওর আর আমার বিষয়, তো আমরা একটু আমাদের মতো করে ডিল করি। সো যত বেশি পার্সোনাল রাখা যায় ইনফরমেশনগুলো তত ভালো। এখন মা হিসেবে বাবা হিসেবে যদি বলি, আমরা ছেলে মেয়েকে বড় হতে দেই না। হ্যাঁ, ছেলে মেয়েকে আমরা মনে করি বড় হবার পরেও আমার ছেলে মেয়ে কিন্তু এখনো ছোট আছে। সো এই যে খাইয়ে দেই, অনেক সময় সব সিদ্ধান্ত নিয়ে দেই, বিয়ে করার ক্ষেত্রে কোন মেয়েকে কোন ছেলেকে বিয়ে করবে ডিসিশন দিয়ে দেই, এই জিনিসগুলো আস্তে আস্তে ছেড়ে দেয়া। বিশেষ করে ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বয়সন্ধিকালে যাচ্ছে, ওদেরকে পুরোপুরি ছেড়ে না দেয়া, একটু একটু করে ছেড়ে দেয়া। ওরা শিখবে, ওরা ভুল করবে, ওই স্পেসটা রাখা যেন ওরা ভুল করে আপনার কাছে এসে একটু তার ভুল, মানে আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে, আপনার কাছে এসে বলতে পারে, এবং আপনি তাকে সেই ইমোশনাল সাপোর্টটা দিয়ে বের হয়ে আসতে অ্যাসিস্ট করতে পারেন। তাহলে হয় কি, সে প্রবলেম সলভিং স্কিলসগুলো শিখে, যেটা পরবর্তীতে তাকে তার পার্টনার বলি, বন্ধু বলি, অফিস বলি, সব জায়গাতেই হেল্প করে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় ডিসাইড করি আমার ভালো লাগছে না এই ছেলের মানে মেয়ের জামাই হিসেবে একে, অথবা ছেলের বউ হিসেবে একে ডিভোর্স দাও। কিন্তু হাজব্যান্ডের কিন্তু ওয়াইফের সাথে সম্পর্ক ভালো, অথবা ওয়াইফের সাথে হাজব্যান্ডের সম্পর্ক ভালো। সো এই জায়গাগুলোতে বাউন্ডারিগুলো ইম্পর্টেন্ট। যখন আপনার ছেলে বড় হচ্ছে, আপনার মেয়ে বড় হচ্ছে, তাদের জগতে তারা যতক্ষণ না পর্যন্ত আপনার সাপোর্ট চাইছে ততক্ষণ পর্যন্ত সেখানে না ঢোকা। এখানে আমার একটা প্রশ্ন আছে, একটা বিরতির পরে সেই প্রশ্নটি নিয়ে আমি আসবো। দর্শক, আরেকটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকবেন আশা করি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা আজকে দেখছেন পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চাপ নিয়ে আলোচনা মনজিয়া মোশতাকের সাথে। মনজিয়া, ঠিক যেখানটায় ছিলাম সেখানে আমার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে এই যে বাবা মা হিসেবে সন্তানকে কিছু জায়গায় যে ছেড়ে দিতে হবে, সেখানে ভীষণ ডিফিকাল্টি আমি দেখি মা বাবাদের মাঝে, যেটা আমি সবসময় বলবো না যে এটা খুব নেগেটিভ একটা ব্যাপার, কিন্তু এই কষ্টটা, এই যুদ্ধটা তাদের কিন্তু হয়। তুমি এই যুদ্ধটা যদি সম্পর্কে একটু আমাদের জানাতে পারো, যে কিসের ভেতর দিয়ে আসলে তারা যান। আসলে যেটা আপু বললেন যে অবভিয়াসলি তাদের ইন্টেনশনটা বা তাদের এই যে মানে চিন্তাটা হয়, দুশ্চিন্তাটা হয়, সেটা কিন্তু
আমরা যদি দেখি যে তাদের ইন্টেনশনটা রং না, তারা তাদের সন্তানের ভালো চান, কিন্তু অনেক সময় তারা যেভাবে অ্যাপ্রোচ করেন, সেই ঘুরে ফিরে আমি প্যারেন্টিং এর জায়গায় যদি আসি, যেমন তুমি বলছিলে যে তোমার মা চাচ্ছিলেন তিনিই করে দেবেন, তো সেরকম ভাবেই অনেক বাবা মায়েরাই কিন্তু নিজেরাই করে দিতে চান অনেক কিছু, এবং নিজেরা চান যে তাদের সন্তানের ভবিষ্যৎটা তারা এনশিওর করে রেখে যাবেন, যাতে তাদের কোথাও কোনো অসুবিধা না হয়, পার্টনার থেকে শুরু করে সব জায়গাটাতেই। তো এটা আসলে কোথা থেকে অপারেটেড হন বলে এটা করেন? এটাই বলছিলাম যে ওনারা যেভাবে প্যারেন্টিংটা পেয়ে এসছেন, সেই জায়গা থেকে অনেক সময় তারা ঠিক সেভাবে প্যারেন্টিংটা করতে চান। আরেকটা হচ্ছে তাদের ভিতরে অনেক সময় আমরা দেখি যে ছোটবেলা থেকে বাবা মা কেউ একজন দেখা যায় যে তিনি অনেক বেশি ইনসিকিউর থাকেন। হ্যাঁ, বিশেষ করে আমরা মায়েদের ক্ষেত্রে কিন্তু দেখি যে আমরা মায়েরা বা নারী জাতিরা কিন্তু অনেক বেশি সাপ্রেসড হয়ে থাকি এই সমাজে। তো তাদের ভিতরে অনেক ইনসিকিউরিটি থাকে, দেখা যায় অনেক সময় হাজব্যান্ড বা শ্বশুরবাড়ি থেকে এত বেশি নির্যাতিত হয়েছে, তখন সন্তানকে ঘিরেই তার ওয়ার্ল্ড। তখন হয় কি যে সন্তান অনেক সময় দেখা যায় ছোটবেলা থেকে বাবা মা বা মা বা মানে যে কোনো একজনের কথা যদি বলি, প্যারেন্ট হয়ে যাচ্ছেন হচ্ছে চাইল্ড হয়ে যাচ্ছেন প্যারেন্ট। মা হয়তো কাঁদছেন ছোটবেলায়, বাচ্চা গিয়ে মায়ের মতো করে মায়ের চোখ মুছে দিচ্ছেন। তো ছোটবেলা থেকে দেখা যাচ্ছে মায়ের টেক কেয়ার সন্তান করছেন। তো এখানে একটা আনহেলদি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে, মা মেয়ের ভিতরে, মা ছেলের ভিতরে, বা বাবা মেয়ে বাবা ছেলের ভিতরে। তো এই যে ডিপেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে, তখন দুটো সত্তা মিলে একজন আমরা হয়ে যাচ্ছি। তখন দেখা যাচ্ছে বড় হওয়ার পরও ডিট্যাচমেন্টটা, আমি নিজেকে ডিট্যাচ করতে পারছি না ওর থেকে। সো তখন মনে হচ্ছে যে আমি ঠিক করে না দিলে সব কিছু ওর ভুল হবে, ইনসিকিউরিটি কাজ করে, বা আমার মন খারাপ হলে ও আমার টেক কেয়ার করবে। অনেক সময় দেখা যায় বড় হবার পরে সন্তানদের কিন্তু অনেক স্ট্রেস যায়, কিন্তু অনেক সময় প্যারেন্টসরা ফোন করে তাদের কথাই বলতে থাকেন, তাদের প্রবলেমের কথা, সো এটাতে কিন্তু বাবা মার কষ্টের কথা শুনলে সন্তানরা ওভারওয়েলমড হয়ে যান। সো সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না, কারণ তারা তাদের যেহেতু মনের যত্ন নিচ্ছেন না, তাদের ভিতরে ইনসিকিউরিটি, কষ্ট এবং আনহেলদি একটা ডিপেন্ডেন্সি সন্তানের প্রতি চলে আসছে, ওইখান থেকে সরে আসতে পারেন না। অনেক সময় দেখা যায় সন্তানরা কিন্তু বিদেশে যেতে চায়। ফর এক্সাম্পল, কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসরা কিন্তু, বিশেষ করে আমি মায়েদের কথা বলবো, কারণ আমরা মায়ের সাথে কিন্তু আমরা বায়োলজিক্যালি জন্মগতভাবে অনেক বেশি কানেক্টেড থাকি। তো দেখা যায় যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুনেই শয্যাশয়ী হয়ে গেলেন। সো এটা কিন্তু সন্তানের গ্রোথের জন্য মানসিক বলি, যে কোনো ওর স্বপ্নের জায়গাটাকে আসলে মানে বাধা দিচ্ছে। আবার অনেক মা আছেন, হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভাবছেন যে না, এটা আমার সন্তানের জন্য ভালো। সো এইভাবে সেপারেট করাটা খুব জরুরি। কিন্তু যাদের ভিতরে এক্সট্রিমলি ইনসিকিউরিটি, অনেক বেশি ট্রমা, অনেক বেশি কি বলে নির্যাতনের ভিতর দিয়ে গেছেন, সো একটা পর্যায়ের পরে এই যে আনহেলদি ডিপেন্ডেন্সি, যেমন যে কেসটার কথা বলছিলাম সেখানে কিন্তু একটা এসেছিল যে মা একটু টাটা বললো না বা গুড বাই বললো না, এতেই সন্তানের গিল্টি ফিলিং হচ্ছে। সো সেই জায়গাটাতে অনেক সময় মায়েরা কিন্তু বলতে পারে যে ইটস ওকে, আমার মানে তুমি যাও, আমি আছি। সো প্যারেন্টসের কাছ থেকে সন্তানরা কিন্তু এটাই চায় যে মানে আমি যাচ্ছি, তুমি এখানে আছো, তুমি উৎসাহ দাও, সাহস দাও, উৎসাহ দাও, আমি নিজে করব, তুমি আমাকে উৎসাহ দাও, তুমি যেন আমার সাহস হও, এক্স্যাক্টলি, তুমি আমার যেন দুর্বলতা হয়ে না যাও। এক্স্যাক্টলি। এবং বড় হবার পরে এটাই কিন্তু চাওয়া থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় প্যারেন্টসরা অনেক বেশি ভয় পেয়ে যান, এবং অনেক সময় দেখা যায় এই কারণে সন্তানরা বড় হওয়ার পরে অনেক কিছু লুকানো শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, যে কারণটা বলে তো মা বুঝতে পারবে না, মেনে নিতে পারবে না। তো তখন আরেকটা জায়গাও এরকম আমি কিছু লেখা এরকম ভাবে পেয়েছিলাম যে খুব অজান্তেই মা বাবারা তাদের সন্তানের কাছে এমন কিছুভাবে নিজেদেরকে আনেন যে তার গুরুত্বটা যেন সব সময় থাকে, এইরকম ভাবে সে নিজের জীবনটাকে সাজাতে থাকেন। এবার এই গুরুত্ব অবশ্যই বাবা মায়ের গুরুত্ব সন্তানের কাছে আজীবনই থাকবে, কিন্তু এমন কিছু কাজের মাধ্যমে সে চেষ্টা করতে থাকে যে ও যেন সবসময় তার উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে যায়, নেতিবাচক ওয়েতে। হ্যাঁ, একটু নেতিবাচক ওয়েতে, যেন সবকিছুতেই মাকে কিংবা বাবাকে ওর খুঁজতে হয়, এইরকম একটা টেন্ডেন্সিও অনেক সময় দেখা যায়। অ্যাবসলিউটলি। এবং ছেলে বা মেয়ে যখন তাদের একটা সেপারেট ওয়ার্ল্ড হয়ে যায়, সেই জায়গাটা তখন অবচেতন মনে অনেক সময় মেনে নিতে পারেন না।
তখন দেখা যায় যে তার ভিতরে অনেক বেশি স্ট্রেসের কারণে সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে, সে মেনে নিতে পারছে না, তার কাছে ইনসিকিউরিটি কাজ করছে যে আমার কাছ থেকে টেনে নিল কিনা, ছিনিয়ে নিল কিনা, কিন্তু এটা আসলে তো কখনো হয় না। এক্স্যাক্টলি। এবার এই যে ইমোশনগুলো ভেতরে কাজ করছে সেগুলো কিন্তু খুব দোষণীয় ইমোশন না। প্রত্যেকটা মানুষই এরকম কোনো না কোনো ইমোশনের ভেতর দিয়ে যেতে পারেন, কিন্তু সেটা সম্পর্কে যদি সচেতন হয়ে সেটাকে ডিল করা যায়। একজন মায়ের যদি মনেই হতে থাকে যে তার আসলেও তো মনে হয় যে তার সন্তানটি হয়তো দূরে চলে গেল, ছেলের সাথে এবার বউ আছে, তাদের একটা আলাদা সময় তারা কাটাচ্ছে, ডেফিনেটলি সেই সময়টাতে মা কিংবা বাবা ওই সময়ের ভাগিদার হচ্ছেন না, রাইট? তো তার তো খারাপ লাগতেই পারে যে আমার বাচ্চার এখন একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি হচ্ছে আমাকে ছাড়া, রাইট? সেটা ভুল না, কিন্তু ওখানে ওইটাকে ধরে যখন আপনি অ্যাক্ট করছেন, এমন ভাবে বিহেভ করছেন, আচরণ করছেন যেটা আসলে তাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলছে, তখন সেটা আসলে সামথিং যেটা নিয়ে চিন্তা করা দরকার। আবার অনেক সময় যদি আমি বলি, ছেলে মেয়ে বিয়ের পর এমন হচ্ছে যে বাবা মাকে একদমই কিন্তু ইগনোর করছে, অ্যাজ ইফ লাইক পার্টনার ছাড়া আমার ওয়ার্ল্ডে আর কেউ নেই। তখন ওইটাও কিন্তু দেখা যাচ্ছে খুব ন্যাচারালি কিন্তু কষ্ট পাওয়ার জায়গাটা তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে কখনো আমরা সবাই একসাথে, কখনো হয়তো পার্টনাররা একসাথে, আবার কখনো আমার নিজের একা সময় কাটানোটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা বিয়ের পরে দেখা যায় যে পুরোটা সময় হয়তো আমি পরিবারকে দিয়ে দিচ্ছি, সন্তানকে দিয়ে দিচ্ছি, পার্টনারকে দিয়ে দিচ্ছি, সেইটাও না, নিজের জন্য সময় রাখাটা জরুরি। এক্স্যাক্টলি। এবং সেটার জন্য আমার মনে হয় ওপেন কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। কমিউনিকেশনের বিষয়টা তুমি এনেছিলে। অনেক সময় এটা দেখা যায় যে পরিবারের যে কোনো সদস্যের কোনো না কোনো একটা নন ভার্বাল, হয়তো তার চেহারার একটা এক্সপ্রেশন কিংবা একটা বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি কোনো মেসেজ নিচ্ছি, তো সেই জায়গাটা সম্পর্কেও যদি তুমি একটু বলো, ইজ দ্যাট রিয়েলি কারেক্ট যে কারো একটা মানে ফেশিয়াল এক্সপ্রেশন থেকেই আমি একটা কোনো মেসেজ নিয়ে তারপর মানে সেখান থেকে আমি হয়তো হার্ট হলাম কিংবা আমি রাগ হলাম কিংবা কোনো না কোনো নেগেটিভ ইমোশনের ভেতরে চলে গেলাম। এখানে যেমন দুটো জায়গা, একটা হচ্ছে যেটা প্রথমে বলছিলাম, অবশ্যই ভাষাটা ইম্পর্টেন্ট, যেটা আমার মুখের ভাষা হোক বা অনেক সময় দেখা যায় কিন্তু এই যে এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা ট্রিগার্ড হচ্ছি, হ্যাঁ, হয়তো কথা বলছে না অথবা হয়তো দেখেও না দেখার ভান করছে, তো ওইখান থেকে আমরা অনেক সময় বলি মাইন্ড রিডিং। আমি মনে মনে ভেবে নিচ্ছি ও আচ্ছা সে হয়তো আমি লেট করে এসেছি এর জন্য বোধহয় উনি এভাবে ভাবছে। তো এই ভাবনাটা ভিতরে রেখে দিলে হয় কি, অনেক কিছু মাথায় মনে হয় উনি চায় না আমি জব করে, মনে হয় উনি জেলাস আমি জব করছি দেখে। তো এটা না করে যদি এমন হয় তার সাথে কথা বলা যায়, এগেন আমাদের ভাষাটা ইম্পর্টেন্ট। আমরা যদি ব্লেম দেওয়ার ভাষায় বলি, তার মানে হচ্ছে ভাষাটা নিয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন এবং সর্বোপরি জিজ্ঞেস করা যে আসলে কি হচ্ছে। আর একটা জায়গায় যদি এমন হয় যে তার সাথে কথা বলা যাচ্ছে না বা সে হয়তো এই বিষয় নিয়ে কথা মানে কমিউনিকেট করা সবসময় কিন্তু পসিবল হয় না, তখন নিজের ভিতরে যে কষ্টটা হচ্ছে সেইটাকে প্রসেস করা, সেটাকে অন্তত প্রসেস করি। অনেক ধন্যবাদ মনজিয়া। আমার মনে হয় চমৎকার কিছু আলোচনা আজকে আমরা করলাম পারিবারিক দ্বন্দ্ব নিয়ে, এবং কিভাবে দ্বন্দ্ব নিরসন করব তারও কিছু উপায় আমরা বললাম। তার মধ্যে ওপেন কমিউনিকেশন হতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং বাউন্ডারি, প্রত্যেকটা সম্পর্কে বাউন্ডারি সম্পর্কে সচেতন হয়ে সেই বাউন্ডারি মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা একদমই শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি দর্শকদের ভালো লেগেছে। আমি একটু বিদায় নিয়ে নিই তাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আগামী অনুষ্ঠানেও নিশ্চয়ই আপনাদের সাথে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ।